আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন কি আপনি কিছু করবেন বা না করবেন, আপনার পিছনে আপনার সামনে আপনাকে নিয়ে ছোট বড় অনেক কথাই বলবে। তাদের উদ্দেশ্যই থাকবে আপনাকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট করা বা আপনাকে নিয়ে কোনো ধরনের ছোট বড় মন্তব্য করা। এই ধরনের কিছু কথা আজকে ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওর A to Z আপনারা আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালের চা নাস্তা এটা তো প্রতিদিনই হতে থাকে বা প্রতিদিন করি, তো আজকে আর চা নাস্তাটা শেয়ার করিনি, সোজা চলে এসেছি ভারী খাবারে। তো সকালে চা বিস্কিট দিয়েই সকালের খাবারটা শেষ করেছিলাম। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম অল্প কিছু মুরগির মাংস দিয়ে, তো ওটা দিয়ে আর কি সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সংসারে কিছু কাজকর্ম থাকে যেগুলো নিয়মমাফিক যদি আমরা একটু বুঝে শুনে করি, তাহলে দেখা যায় যে আমাদের সময়টাও হাতে বাঁচে, নিজেদেরকেও একটু সময় দিতে পারি, সেই সাথে ঘরটাও কিন্তু সুন্দর পরিপাটি থাকে। আমরা এমন অনেক মেয়েরাই আছি যারা নতুন সংসার পেতেছি বা নতুন গৃহিণী বলতে পারেন বা নতুন সংসার করি। তো এরা হয় কি সাধারণত যে রুটিন মেনে চলতে পারি না, যার কারণে সারাদিন কাজ করতে থাকি করতে করতেও দেখা যায় যে আমাদের হাতে নিজেদের জন্য একটু সময় বেঁচে থাকে না। সকালবেলা যেমন ঘুম থেকে উঠেই আমি চা নাস্তাটা আগে সেরে ফেলি, তারপর বিছানাপত্রটা আমার এটা রেগুলার একটা কাজ করতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা শেষ করে বিছানাপত্র রেডি করা, দেন বাচ্চাদের পড়াশোনার একটা সুযোগ সময় এটাও দিতে হয়। এখানে খাওয়া হয়ে গেছে, আর ভাবছি এই ফাঁকে হাতে যতটুকু সময় আছে তার মধ্যে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিব, কারণ আমার কাছে এটা খুবই ডিসগাস্টিং লাগে যদি ডাইনিং টেবিলের উপরে থালা বাটি হাবিজাবি অনেক কিছু থাকে। এটা আমার কাছে একদমই ভালো লাগে না, সেই জন্য চেষ্টা করি যতটুকু সময় হাতে থাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখার। আমরা যত জায়গায় ঘুরতে বেড়াতে যেখানেই যাই না কেন, দেখবেন নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই। নিজের ঘরটাই কিন্তু সবথেকে বড় একটা শান্তির জায়গা, সেটা একজন পুরুষ মানুষ হোক কিংবা একজন মেয়ে মানুষের জন্যই হোক। সবাইকে খাওয়া দাওয়া শেষ করে তারপর তাইফের বাবা বাজারে চলে গেছে, আর বড় ছেলেকে ওদিকে পড়তে বসিয়ে রেখে তারপর নিজের কাজে মন দিয়েছি। ছোট ছেলেকেও পাশে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি যাতে ও কাউকে ডিস্টার্ব না করে। জানেনই তো যে ছোট যে মানুষ, তাকে কিন্তু সবসময় আমরা একটু হিসেবের বাহিরে রাখার চেষ্টা করি। আমরা মোবাইল চালাই, টিভি দেখি, অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি, আর ওই যে ছোট মানুষটা, ওর প্রতি কিন্তু খেয়াল থাকে না যে ও কোন কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তো বাচ্চাদেরকে যে সবসময় টিভি মোবাইল দিয়ে বসিয়ে রাখবো এটাও তো ঠিক না। এক তো স্বাস্থ্যের সমস্যা, দ্বিতীয়ত ওর অভ্যাসটাও খারাপ হয়ে যাবে। তো ওই সব চিন্তাভাবনা থেকে না ওকে অনেকগুলো খেলনা দিয়ে তারপর বসিয়ে রেখে এসেছি। আর আমার এই কাজগুলো এগুলো তো করতেই হবে, কারণ সময় মতো যদি কাজগুলো না করি, একটা আছে যে সংসারের রুটিন মেনে যদি আপনি একটু কাজ করেন তাহলে অনেক দিক থেকেই অনেকটা সময় সাশ্রয় বলেন বা যে কোনো দিক থেকেই অনেকটা উপকার হয়। আমি চাইলে ছেলের কাছে এখন বসে থাকতে পারতাম, কিন্তু ভাবছি এখন যদি আমি ওর পাশে বসে থাকি, আমার বাসার যে কিছু কাজকর্ম আছে ওগুলো যদি এখন আমি না করি, তাহলে দেখা যাবে দুপুরে রান্নাবান্না শেষে সে আমাকে দৌড়ঝাঁপ দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই রিস্কটা নিতে চাইনি, যার কারণে এখনই টুকিটাকি কাজকর্ম এগুলো সেরে নিচ্ছি। এই যে মানি প্লান্ট চারাগুলো যে বয়মটার মধ্যে রাখি কাচের, এটা গত 2 দিন আগে আমি পরিষ্কার করেছিলাম। তো ওইটা পরিষ্কার করার সময় না আমার হাতে কিভাবে যেন একটু লেগে গেছিলো। আমি পরিষ্কার করার সময় টের পাইনি তো পরে যখন আমি খেতে বসছি তখন আমি বুঝতে পারছি যে আমার হাতের কোথায় কোথায় কেটেছে। তো মোটামুটি কিছু কাজ এগিয়ে এসেছি, আর এদিকে ছেলের রুমে আসলাম, দেখলাম যে সে কি করে। তো ওর হোমওয়ার্ক কিছু বাকি ছিল, হোমওয়ার্ক কমপ্লিট করে এই যে সে স্কুলের জন্য অলরেডি রেডি হয়ে গেছে।
আসলে আমার এই ছেলেটা, ওকে যদি আপনি একটু ভালোভাবে বলেন যে বাবা তুমি এখন পড়তে বসো, একটু পরে তুমি টিভি দেখবে, কিংবা তুমি এখন এই কাজটা করো, একটু পরে তুমি টিভি দেখবে বা কিছু একটা করবে, এরকম যদি ওর সাথে একটু সুন্দরভাবে বলা যায় তাহলে ও খুব সুন্দরভাবে সব কাজগুলো কমপ্লিট করে, আর সেজন্য বিরক্ত বোধ করে না। তো ছেলেকে তার বাবা স্কুলে নিয়ে চলে গেছে, আর আমি এদিকে কিছু থালাবাটি জমেছিল, ওগুলো এই ফাঁকে ধুয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করব, আশা করছি আপনারা আমার জায়গা থেকে বুঝতে পারবেন। আমি এই কথাগুলো চাইলে আরও 2-1 দিন আগেই বলতে পারতাম, কিন্তু আসলে আমার বলার মতো মন মানসিকতা ছিল না। আমরা যারা বিশেষ করে ইউটিউবে কাজ করি, এখানে কিন্তু আমাদের ছোট বড় অনেক ধরনের অনেক কথাই শুনতে হয়, অনেক কমেন্ট আসে যেগুলো নেগেটিভ কমেন্ট। তো এগুলোকে আসলে পাত্তা দিলে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন না। তো সবসময় চেষ্টা করি যে এই ধরনের বাজে কমেন্ট থেকে নিজেকে একটু বিরত রাখার। এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে থালাবাটিগুলো জমেছিল, আমি যদি ওটা রেখে দিতাম তাহলে কিন্তু একটু একটু করে জমে আরও বেসিং ভরে যেত। তো এই জন্য আমি আর ওটা রেখে দিইনি, যার কারণে এখন কিন্তু রিল্যাক্সে রান্না করতে পারবো। তো এই ধরনের ছোট ছোট টিপস আমাদের সংসারের জীবনে মানে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের সব দিক থেকে একটু সুবিধা হয়, আমরা নিজেরাও একটু সময় সুযোগ পাই নিজেদের জন্য। ওই যে বললাম না, তাইফের বাবা বাজারে গেছিল, তো বাজার থেকে এই মাছ নিয়ে আসছে। মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় ছিল। আমি মেপে দেখছিলাম যে মাছটা ঠিক কতটুকু, কারণ হচ্ছে ভিডিওতে কিন্তু ক্যামেরাতে বলেন যে মাছ কিন্তু যত বড়ই হোক না কেন সেটা ছোট দেখা যায়। তো মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো ইলিশ মাছের দাম মনে করছিলাম কমে যাবে বা হয়তো বা আগের থেকে অনেকটা সাশ্রয়ী হবে, কিন্তু না, সেটা হয়নি। এখনও এই যে মাছটা, এই মাছের কেজি নিয়ে এসেছে 1700 টাকা। তো এখানে কিন্তু 1 কেজি 200 গ্রাম আছে। তো আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের ঠিক মনে আছে কিনা বলতে পারবো না, কারণ 5-7 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ওখানে আমি একটা প্রেশার কুকার আর একটা ইন্ডাকশন ওভেনের জন্য, ইন্ডাকশন যে চুলা তার জন্য একটা পাতিল কিনেছিলাম। তো ওখানে পাতিলের দামটা তো আমি বলেই দিয়েছিলাম ভিডিওতে, আর প্রেশার কুকারের দামটা বলা হয়নি। তো ওখানে একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার প্রেশার কুকারটার প্রাইসটা কত নিয়েছে। তো আমি কি করেছিলাম, আপুকে আমি ওখানেই রিপ্লাই দিয়েছিলাম প্রাইস কত নিয়েছে। তো সম্ভবত ওই আপুটা সেটা দেখতে পায়নি, বা জানি না কেন সে দেখতে পায়নি। তো আমি পরবর্তীতে যখন দেখলাম সে আবারও কমেন্ট করেছে, তো মনে করেছি সে সাধারণ দর্শক, যার কারণে সে হয়তো বা ইউটিউবের কোথায় কোন কমেন্টে রিপ্লাই আসে, মেবি হয়তো বা সে জানে না। তো সেই জন্য আমি দ্বিতীয় ভিডিওতে কিন্তু প্রেশার কুকারের প্রাইসটা বলেছিলাম, খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিয়েছি। আমি ভেবে নিয়েছিলাম আপু যেহেতু প্রেশার কুকারের প্রাইসটা জানতে চেয়েছে, তাহলে সে অবশ্যই আমার নেক্সট ভিডিওটি দেখবে। তো ওখানে মেবি আপু সেই ভিডিওটা দেখেনি, বা দেখলেও হয়তো বা অল্প দেখেই চলে গেছে, যার কারণে সে প্রাইসটা জানতে পারেনি। কিন্তু আমার মনে হয় এটা আমার ফল্ট না, এটা সেই আপুর ফল্ট হবে। কারণ হচ্ছে সে কোনো কিছু যাচাই না করে আমাকে উল্টাপাল্টা কমেন্ট সে করতে পারে না। তো আপু বলেছে সে আমার ভিডিও আর দেখবে না, আর আমি এই কমেন্টটা এখানে শো করিয়ে দিচ্ছি। আপু যে ভাষায় আমার সাথে কথা বলছে তাকে কিভাবে রিপ্লাই দেওয়া উচিত আপনারা একটু নিজেরাই বলবেন। আসলে আপনারা যদি কোনো কিছু প্রশ্ন করেন আমাকে, কোনো কিছুর প্রাইস বলেন বা কোনো কিছু সম্পর্কে, আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। তারপরেও যদি কোনোটা ভুল হয় তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কেউ না জেনে বুঝে, কেউ ভিডিও সম্পূর্ণ না দেখে কখনো কারো সম্পর্কে এই ধরনের মন্তব্য করবেন না দয়া করে। আমি ইউটিউবে কাজ করছি, এখানে কিন্তু আমি কোনো ধরনের বড়লোকি বলেন বা দেমাগি যা কিছুই বলেন না কেন, কোনো কিছুই শো করাচ্ছি না। এখানে আমি খুব সাধারণভাবেই কিন্তু আপনাদের সামনে পরিবেশন করছি সব কিছুই। তো এখানে আমাকে এই ধরনের কমেন্ট করার আসলে কোনো মানে আসে না।
তবে যদি কেউ বুঝতে সমস্যা করে সেটা তো আমার ফল্ট না আমার মনে হয়। যারা মনে করেন যে মানে কি বলবো, এখানে মূর্খ মানুষ ছাড়া এই ধরনের কমেন্ট কেউ করতে পারে না, এগুলোর বাইরে আমার আর কিছু আসলে বলার ভাষা নেই। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতে ভুলে গেছি। এখানে হচ্ছে বিকেলবেলাতে তাল দিয়ে তালের পিঠা বানাবো। আমি পলি আপুকে দেখে কিন্তু এই পিঠা, তালের পিঠা বলেন বা যে কোনো, বাসায় এখন একটু একটু করে বানাই। কারণ পলি আপুর চ্যানেল থেকে প্রতিদিন আমি কোনো না কোনো তালের পিঠা দেখতে পাচ্ছি, আর ওগুলো দেখে দেখে কিন্তু আমার লোভটা বেড়ে যাচ্ছে, যার কারণে আজকে একদম এসেই পড়েছি পিঠা বানাতে। আমার কিন্তু এই গুণটা নেই, আমি পিঠা বানাতে পারি না, তবে আপুর ভিডিও দেখে দেখে কিছুটা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পারবো, তারপরেও চেষ্টা করতে তো আর সমস্যা নেই। আমরা এমন অনেকেই আছি, দূর থেকে একজন মানুষকে জাজ করি, সে কেমন হতে পারে, তার স্বভাব চরিত্র নিয়ে কথা বলি। এটা একদমই করা ঠিক না, কারণ আমরা দূর থেকে একটা মানুষকে একরকম জাজ করব, তার কাছ থেকে গেলে তাকে কিন্তু সেরকমটা মনে হবে না, পুরোটাই উল্টো মনে হবে। তো আমাদের সব সময় এগুলো ভেবে চিন্তে একজন মানুষকে নিয়ে কথা বলা উচিত। আমি ইউটিউবে কাজ করছি, এখানে এমন কোনো কিছু দেখাচ্ছি না যার কারণে আমাকে দেমাগি মনে হবে। আমার মনে হয় না যে এই ধরনের কোনো কাজ আমার দ্বারা কোনো দিন হবে। তারপরেও আমি সেই আপুকে বলবো যে কাউকে কোনো কিছু বলার আগে অ্যাটলিস্ট তার সম্পর্কে এবং তার কাছে আপনি কি জানতে চেয়েছেন, কিংবা তার কোনো একটা বিষয় নিয়ে কথা বলার আগে অ্যাটলিস্ট আপনি পুরোপুরিটা জানার চেষ্টা করবেন, নয়তোবা আপনি যাকে এই ধরনের কথা বলবেন উল্টো কিন্তু সেই কথাটা আপনার উপরেই গিয়ে বর্তাবে। আমি পিঠা বানাতে পারি না, আমার গুণ নেই, তারপরেও আমি কিন্তু পলিয়াপুর মতো চেষ্টা করছি। জানি না কতদূর পারবো, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তবে এখানে আমি প্রথমে কয়েকটা পিঠা বানিয়েছিলাম, সেটা আর ক্যামেরাবন্দি করিনি, কারণ হচ্ছে আমার বড় ছেলের ছাড় চলে আসছিল, তো তাকে বানিয়ে অলরেডি দেয়া হয়ে গেছে। তো ছাড় চলে যাবার পরে আবারও চলে এসেছি বানাতে, আর এই বাকিগুলোই আমরা খেয়ে নিব। তো এখানে হচ্ছে নারিকেলের মধ্যে চিনি দিয়েছি, কারণ হচ্ছে বাসায় যে গুড়টা ছিল ওই গুড়টা আমার কাছে ভালো মনে হয়নি, যার কারণে ভাবছি যে যেহেতু আটার সাথে তাল দেয়া আছে, তো ভিতরে চিনি আর নারিকেল দেয়াটাই বেটার হবে। এখানে এই দুইটা পিঠা বানিয়ে বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। বেশি পিঠা বানাইনি, কারণ হচ্ছে বাসায় খাবার জন্য কিন্তু সদস্য সংখ্যা তেমন বেশি নেই, তবে তাইফের বাবা মোটামুটি পিঠা পছন্দ করে, তাকে উদ্দেশ্য করেই বানিয়েছি। আর পলিয়াপুর পিঠেগুলো দেখে দেখে লোভ লাগছিল, যার কারণে শেষমেশ বানিয়ে ফেলেছি। তো এখন এগুলোকে ভাপে দিয়ে দিব। তো এখানে পিঠাগুলোকে ভাপে দিয়ে আমি 15 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, তারপর এসে দেখি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। নিজেও ভাবতে পারছিলাম না যে নিজের হাতে এত সুন্দর পিঠা হবে, মনে করছিলাম হয়তো বা খেতেই পারবো না, এমন পিঠা বানাবো। যাই হোক, এই তো পিঠাগুলো হয়ে গেছে, আর কথা বলতে বলতে ভিডিওর শেষ অবধি চলে এসেছি। আজকের ভিডিওটি কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। তো আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।